নেন না স্যার। গাড়ির জানালাটা হাসি মুখে খুলে দিল মোহন। তার প্রাণপ্রিয়াসী বিধির জন্য মালা নেবে বলে। তবে মালা হাতে ছেলেটাকে দেখে চোখ ছানা বড়া হয়ে গেছে মোহনের। ছেলেটার বয়স ৫-৬ মতো হবে। ভালো করে কথাও মনে হয় বলতে পারে না। তার উপরে হাত ধরে আরেকটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার বয়স ২-২.৫ হবে হয়তো। মুখে হাত দিয়ে আঙ্গুল চুষছে। মোহনকে দেখে ছেলেটা আর এক মুহূর্তও দাঁড়ালো না। মালাগুলো ফেলে তার বোনকে ধরে জোরে ছুটে পালিয়ে গেল। মোহনের পাশে বসা বিথি বলল, মোহন, ওরা তোমায় দেখে পালিয়ে গেল কেন? মোহন চোখ দুটো ছোট করে হালকা হেসে বলল, কি জানি, চলো তোমায় তোমার বাড়ি পৌঁছে দেই। এদিকে সেই ছোট্ট ছেলে আর মেয়েটা দৌড়ে তাদের বাড়ি চলে এসেছে। তেমন না দৌড়াতে পারলেও বহু চেষ্টা করেছে জোরে দৌড়ানো। এসেই তাদের মায়ের কাছে এসে বলছে, আম্মু, আব্বুকে দেখেছি রাস্তায়, গাড়ির মধ্যে, সাথে একটা মেয়ে। সবজি কাটতে কাটতে পরি উত্তর দিল, তোমাদের দেখিনি তো। তবে মেয়েটার সম্পর্কে আর কিছু জিজ্ঞেস করলো না পরি। কি আর বলবে, সে তো সবই জানে। কথাটা বলতেই ছেলেটার মুখ গোমড়া করে রেখেছে। ওহ, পরিচয় তো দেয়াই হলো না। এই হলো পরি ও মোহনের ছেলে ও মেয়ে, কমল আর কুহু। পরি সবজিগুলো রেখে কমলের পাশে এসে বসলো। বলল, আজ তোমার বাবার সামনে গেলে বাবা তোমাদের আদর করেনি? তবে কমল আর কুহুর মুখের দিকে যা বোঝার তা বুঝে গেছে পুরি। মোহন আদর না, বরং ভয়ে দেখিয়েছে। রোজই তো করে, নতুন কি? ছোট্ট দুটো রুমের একটা বাসায় থাকে পরি। মোহনের মন চাইলেও এখানে আসে শুধু তার খিদা মিটাতে। বউ নামে রক্ষিতা হয়ে তার বাস। পরি তার ছেলে মেয়ে নিয়েই দিন কাটায় এখানে। মোহন তার বাবার একমাত্র ছেলে। বিশাল ব্যবসা সহায় সম্পত্তি ওদের। বাড়িতে বৃদ্ধ মা আছে তার দিকে তাকানোর সময় কই। রোজ পার্টি, মদ, নতুন নতুন মেয়ে, এটাই তার নেশা। বাপদাদার জমানো টাকা ওড়ানো ছাড়া আর কোনো কাজ নেই বললেই বলা চলে। রাতে কুহুকে কোলে নিয়ে কমলকে আ পড়াতে ব্যস্ত পড়ি। আর কুহু ক্লাসে দুধ হাতে নিয়ে একটু একটু করে খাচ্ছে আর হাত পা ছুটছে। তখনই দরজায় বাড়ি পড়ছে বেশ জোরে জোরে। নিজেকে সামলিয়ে দরজাটা খুলতেই দাঁড়াম করে ধাক্কা দিয়ে দরজাটা দুই পাশে খুলে নিল মোহন। দেখেই বোঝা যায় নেশা করে এসেছে। নেশা করেই তো এখানে আসে। কোনোদিন যদি হুশে একদিন আসতো ওর কাছে। আর এটা নিয়ে পরীর মাথা ব্যথাও তো নেই। তবে কেন নেই? বিয়ের সময় কি সব জানতো পরি? হেলতে দুলতে কমলের সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, এই ছেলে, তোর সাহস কি করে হয় রাস্তায় ফুল বিক্রি করে বেড়ানোর, আর সাথে এইটাকেও নিয়ে গেছিস? মোহন, তোমার যা বলার আমায় বলো। বাচ্চাদের কিছু বলবে না, ওরা ভয় পাচ্ছে। মোহন হেলতে দুলতে পরীর কাছে এসে ওর চুলগুলো শক্ত করে পেঁচিয়ে ধরে বলল, ও তুই, ঠিক বলেছিস, তোকেই বলছি। কত টাকা চাই তোর? আমি যা দিই তাতে না পোষালে তো বলতে পারতি বাচ্চাদের দিয়েও টাকা ইনকাম করানো না। দাঁড়া, দেখাচ্ছি তোকে। চুলের মুঠি ধরে টানতে টানতে শোবার ঘরে এনে বিছানায় ধারাম করে ফেলেছে। এদিকে কুহু আর কমল ভয়ে চুপসে আছে। কারণ প্রায়ই এমন দৃশ্য দেখে তারা। অনেক ভয়ে থাকে সারাক্ষণ ভেতরে ভেতরে। বিছানায় ফেলে প্যান্ট থেকে বেল্টটা খুলে বেল্টের আঘাতে সারা শরীরে ক্ষত করেই চলেছে মোহন। এত ব্যথা পেয়েও আহ পর্যন্ত করেনি পরি। কি করে করবে? ও চিৎকার দিলে তো পাশের রুমে থাকা বাচ্চারা ভয় পাবে। তাই নিজের ব্যথা নিজের ভিতরেই কামড়ে আটকে পড়ে থাকে। মোহন একসময় ক্লান্ত হয়ে বসে পড়ে। ব্যথায় জর্জরিত পরি কুকড়ে শুয়ে আছে আর নীরবে চোখের জলে বালিশ ভেজাচ্ছে। আবারও হেলতে দুলতে দুলতে কমল আর কুহুর রুমে আসছে মোহন। এই অমানুষেরা, ঘুমাসনি? এখনই ঘুমা। কতগুলো জন্ম দিয়েছে পরি, এই লক্ষ্মীগুলো। এই অলক্ষ্মীকে কত বলেছি বাচ্চা লাগবে না, তা শুনলে তো মা হওয়ার শখ জেগেছে। ঘুমা। বলে জোরে ধমক দিয়ে দরজা লাগিয়ে চলে এসেছে মোহন। কমল আর কুহু ভয়ে চুপসে আছে। কুহুর হাতের গ্লাস হাত থেকে পড়ে গেছে ভয়ে। আজ না খেয়ে ঘুমাবে হবে হয়তো ওর আর কমলের। তাও কমল কুহুকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। নয়তো এদের আব্বু এসে দেখলে এবার মেরেই ফেলবে। নিজের রুমে এসে দরজাটা বন্ধ করে পরীর কাছে এসে ওর সে আঘাত করা শরীরেই খুবলে পড়েছে মোহন। তার আর কোনো দিকেই হুঁশ নেই। সে শুধু তার নিজের খিদা মেটাতে ব্যস্ত। এদিকে পরি তার শরীরের ব্যথা পাওয়া অংশে মোহনের হাতের শক্ত করে ধরা হাতের স্পর্শে জর্জরিত আরো বেশি, যেন কাটা ঘায়ে নুনের ছিটা। নীরবে চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করার নেই তার। আর কি বা করবে? কার কাছেই বা যাবে?
কেউই তো আর ওকে ঠাঁই দিবে না। কখনো ভাবেনি সে এমন রূপের বাহারের জন্য আজ তার সারাটা জীবন কাল হয়ে দাঁড়াবে। এই রূপ তার জীবনের দুশ্মন হয়ে যাবে। মোহনের দেয়া প্রত্যেকটা আঘাত সইতে সইতে তার অভ্যাস হয়ে গেছে। তবে বাচ্চাদের কিছু বললে সহ্য হয় না, আর কিছু বলতে গেলে আরো আঘাত সইতে হয়। মোহন তার ক্লান্ত শরীর হেলিয়ে শুয়ে পড়েছে বিছানায়। কোনো মতে নিজেকে গুটিয়ে নিয়ে বিছানা ছেড়ে আয়নার সামনে দাঁড়িয়েছে পরি। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কি ছিল আর কি হলো। তখন কি ভেবেছিল এমন হবে? সব বান্ধবীরা বলতো, পরি তুই পুরা পরীর মতো, দেখিস তোর স্বামী তোর রূপ দেখে মাথায় করে রাখবে। আর কি স্বামী পেল তা তো কেউ দেখার নেই, সবই কপাল। ভাবতে ভাবতেই অতীতের পাতায় ঘাটা দিল পরি। 7 বছর আগের কথা। পড়ি এই পড়ি খেতে আয় না মা, সকাল 10টা বাজে, এখন তোর ঘুম হলো না? আজ কলেজ বন্ধ বলি কি দিন পার করে দিবি ঘুমিয়ে? আড়ামোড়া ভেঙে চাদর সরিয়ে বিছানা ছেড়ে উঠেছে পরি। আব্দুর রৌফের মেয়ে পরি। আব্দুর রৌফের এক ছেলে ও এক মেয়ে। ছেলেটা চাকরি করে, আর তারা ভাই বোন একে অপরের আত্মাও বটে। খাবারের টেবিলে বসলেও পরির ঝিমুনি কমেনি। পরির ভাই মুন্না রুটির টুকরা হাতে নিয়ে পরির মুখে পুরে দিতে দিতে বলল, কিরে আগে খেয়ে তো নে, তারপর না হয় আবার ঘুমাস, কেমন? ভাইয়ের হাতে খাচ্ছে আর ঝিমুচ্ছে পরি। এই তাদের ছোট্ট পরিবার। পরির বাবা এলাকার এক সম্মানী লোক বটে, তবে অতটা বড় লোক নয়। তবে গ্রামের 5 জনের একজন বটে। কেউ কোনো বিচার নিয়ে আসলে আব্দুর রৌফ তার সুবিচারই করেছেন। সৎ একজন ব্যক্তি হিসেবে তিনি গ্রামে পরিচিত। কলেজ ছেড়ে বান্ধবীদের সাথে হাঁটতে হাঁটতে চলেছে বাড়ির পথে। কি রে পরি, মন খারাপ নাকি? বান্ধবীর কথায় পরির মুখটা মলিন করে উত্তর দিল, না রে, সামনে পরীক্ষা ধেয়ে আসছে, তাই চিন্তা হচ্ছে। পরির কথায় সবাই হো হো করে হেসে উঠেছে। পরি তুইও না, তুই একজন ব্রিলিয়ান্ট ছাত্রী হয়ে এত টেনশন নিচ্ছিস, তাহলে আমরা কি করব? দুষ্টু মিষ্টি কথা বলতে বলতেই বাড়িতে পৌঁছেছে পরি। তবে বাড়ির কাছে এসেই মাথায় বাজ পড়ল, এত মেহমান কিসের? সবাই এসে পরির কাঁধ থেকে ব্যাগ টানাটানি করে নিয়ে সোজা ওর রুমে গেল। ওর কাজিনরা ধরে শাড়িটা হাতে দিয়ে বলল, নে জলদি পরে নে। পরি রাগে গজগজ করতে করতে উঠছে। এটা কি শাড়ি? এটা কেন পরবো? কি হচ্ছে তা কি কেউ বলবে? পরির মা পরির কপালে চুমু দিয়ে বলল, জামা তৈরি হয়ে নে, ছেলেপক্ষ এসেছে। মুন্নার সাথে চাকরি করে, পাশের গ্রামের ছেলে। দেখতে শুনতে বেশ খুব নিষ্ঠাবান, সৎ। তোর ছবি দেখে পছন্দ হয়েছে। আজ সরাসরি এসেছে, আজই আংটি পরিয়ে বাগদত্তা করে যাবে। পরি জাহানারা বেগমের কথায় হা হয়ে আছে। কি বলছে তার মা? মা এসব কি বলা নেই কওয়া নেই, হুট করে বললেই হলো, আমার মতামত না নিয়েই। এমন কথা শুনতেই জাহানারা বেগম পরির হাত ধরে বলল, মা তোর কি কাউকে পছন্দ থাকলে বল, আমি সবাইকে রাজি করাবো। পরি তার মায়ের হাত থেকে ছুটে বলল, না মা, কেউ নেই, তবে সামনে আমার পরীক্ষা। কোনো কথা না শুনেই জাহানারা পরীকে জোর করে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে বাইরে আনলো। ছেলের পাশে বসিয়ে সবাই বাহবা দিয়ে জানাচ্ছে। কি মানিয়েছে দুজনকে। পরির যেমন রূপ, গুণে ছেলেটাও তেমন। ছেলের মা আংটি বাড়িয়ে দিয়ে বলল, নে বাবা পরিয়ে দে। পরি ভয়ে কাচুমুচু হয়ে হাত গুটিয়ে নিয়েছে। পরির অবস্থা দেখে ছেলে অনুনয়ের সুরে বলল, আপনাদের কারো আপত্তি না থাকলে পরীর সাথে একটু কথা বলতে পারি? ছাদের কোনায় গুটিয়ে দাঁড়িয়ে আছে পরি। কি বলবে কে জানে। পরি আমায় পছন্দ হয়েছে তো, নাকি অন্য কাউকে পছন্দ করো? কেউ থাকলে বলতে পারো, আমি সরে যাব। পরি মাথা নাড়িয়ে না জবাব দিয়ে আবার চুপ। ছেলেটা মুচকি হেসে বলল, যাক বাঁচলাম। আমি রাহুল, তোমার ভাইয়ের সাথে চাকরি করি, বেতন 25,000 টাকা। আচ্ছা পরি, এতে সংসার মানিয়ে নিতে পারবে তো? পরি বেশ অবাক হচ্ছে। না, লোকটা গুছিয়ে কথা বলার মতো কথা। পরি তাকাও আমার দিকে। কি হলো, শুনতে পাওনি? তাকাও। কিছুটা শক্ত গলায় মুখ তুলে তাকিয়েছে পরি। বাহ, ছেলেটা দেখতে তো বেশ মিষ্টি। চুলগুলো সুন্দর করে সেট করা, শার্টটা মিষ্টি কালারের, চেহারার সাথে বেশ মিল খেয়েছে। এক দেখায় পরির পছন্দ হয়েছে বটে। রাহুল পরিয়ের কাছে এসে ওর হাত ধরে বলল, বিয়ে করবে আমায়? হবে আমাদের বাচ্চার মা। সকাল সকাল তোমার ভেজা চুলের পানিতে আমার ঘুম ভাঙাবে। রোজ তুমি রান্না করে খাই আমায় অফিস পাঠাবে। রাতে ক্লান্ত হয়ে বাড়ি এলে তোমার শাড়ির আঁচল দিয়ে মুখের ঘাম মুছবে। বাচ্চাদের জন্য প্রাইভেট মাস্টার রাখতে হবে না, কিন্তু তুমিই পড়াবে, কেমন? আর শুনো, আমি ঘুষ খাই না, তাই যা পাই তাতেই কষ্ট করে দিন পার করতে হবে। দুজনে মিলে ছোট্ট একটা সংসার সাজাবো। আমি আর আমার বাবা মা ছাড়া কেউ নেই বাড়িতে। তুমি এলে তুমি আমার আর একজন হবে। রোজ শুক্রবার আমরা ঘুরতে বেরোবো।
ফুচকা আইসক্রিম চকলেট খাবো আর রিক্সা করে ঘুরে বেড়াবো। মাঝে মাঝে আমার বাইকে চেপেও ঘুরবো। পুরী যাবে তো? পুরী আমায় বিয়ে করে আমার জীবনটা ধন্য করবে তো? পুরি অপলক হয়ে তাকিয়ে দেখছে। এমন করে বললে কি আর মানা করা যায়? ওকে এক পলকে এত ভালোবেসেছে পুরি, তা কি করে বলবে? সে তো ছেলে মানুষ, সব মুখ ফুটে বলে দিল, কিন্তু পরি কি করে বলবে? পুরী কিছু তো বলো। রাহুলের দিকে তাকিয়ে দুনিয়ার লাজ লজ্জা সব গিলে খেয়েছে পরি। এমন করে ভালোবাসার প্রকাশ করেছে ছেলেটি, না জানি তার মনটা কত উদার হবে। কোন শব্দ না করেই দৌড়ে এসে রাহুলকে জড়িয়ে ধরেছে। পরম আয়েসে রাহুলও পরীকে আগলে নিয়েছে। তবে ভাবেনি পরি এমন কিছু করবে, তবে যাই করেছে বেশ হয়েছে বটে। পরি হুঁশ আসতেই ফট করে রাহুলকে ছেড়ে দূরে সরে দাঁড়িয়েছে। পুরী আমার স্বামী হিসেবে মেনে নিতে সমস্যা নেই তো? পরি হালকা হেসে সেখান থেকে চলে এসেছে। খুব সুন্দরভাবেই আংটি বদলের কাজ সম্পূর্ণ হয়েছে। চলে যাওয়ার সময় রাহুল মুখে উদ্ভাসিত ছাপ ছিল। সে চেয়েছিল আজই বিয়েটা সারতে। আব্দুল রহমান বাধা দিয়ে বলল, একমাত্র মেয়ে, একটু দুমদাম তো হবেই। কোনো মতে নিজেকে সামনে নিয়ে পরীর কাছ থেকে বিদায় নিল রাহুল। রাতে শুয়ে শুয়ে শুধু পরি রাহুলের কথাই ভাবছে। লোকটা 1 মিনিটে কি জাদু করেছে আমাকে? আমার নির্লজ্জ ভাবছে না তো? দিন তো ভালোই কাটছে। কলেজে রোজ সকালে একবার দেখা করতে আসে রাহুল। ওকে না দেখলে তার অফিসে দিনই কাটে না। আর রাতে তো ফোন আলাপ আছেই। 10 দিন পরে বিয়ে, আর রাহুল কথা দিয়েছে সে তার পড়াশোনার মাঝে বাধা হয়ে দাঁড়াবে না। যত মন চায় তত পড়াশোনা করবে, তবে হ্যাঁ, বাচ্চা নিতে দেরি করবে না। আর বলেছে, বাচ্চা মা সামলাবে, তুই পড়াশোনাই করো। আমার বাচ্চার খুব শখ পড়ি, বাবা ডাক যেন এক্ষুনি শুনতে পাচ্ছি। পরি শুধু রাহুলের কথায় লজ্জায় লাল হচ্ছিল। বিয়ের জন্য শাড়ি গহনা মেহমান কত কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। খাওয়া দাওয়া তো আছেই, সব তো ঠিকঠাকই চলছিল। বিকেলে কোচিং সেরে বান্ধবীর বাড়ি থেকে কিছু নোটস নিয়ে বেরোতে বেরোতে সন্ধ্যা প্রায়। ফোনেও কথা হয়েছে রাহুলের সাথে, বলছিল নিতে আসছি। তবে পরি বাধা দিয়ে বলল, না, এইটুক পথ একা চলাচল করার অভ্যাস আছে। রাহুলও আর তেমন জোর করলো না। তবে পরীর এই বাধা দেওয়াই যে ওর জীবনের কাল হয়ে দাঁড়াবে কে জানতো। পরীর কি হবে রাহুলকে পাওয়া? একলা একলা গুটি পায়ে রাস্তার ধারে দিয়ে বাড়ির দিকে এড়েছিল পরী। সামনে যে কি বিপদ আছে তা তো আর সে জানে না। হঠাৎ করে পিছন থেকে 2-3টা ছেলে পরীর পথ আটকে দাঁড়ায়। তবে ছেলেগুলোকে পরী বেশ ভালো করেই চেনে। ওরা হলো ওরই গ্রামের মাতব্বর বাড়ির ছেলের মাতাল ও বদমাইশ বটে। তবে পরী পথ আটকানোর কারণ সে জানে না। কিরে, পথ আটকালি কেন? পরী ভয় পায়নি, বরং শক্ত গলায় প্রশ্ন করলো। ওর গলার আওয়াজে হো হো করে হেসে দিল কাশেম। তুই ভয় পাসনি? আমরা এতজন তোর পথ আটকে দাঁড়িয়েছি। না, ভয় পাওনি। রাস্তা ছাড়তো। এক প্রকার ধাক্কা দিয়ে পরী এগোতে লাগলো। তবে সব তো শেষ হয়ে যায়নি। একটু পরেই পরী ওর ওড়নায় টান অনুভব করলো। তখন ভয় না পেলেও এবার ভয় করছে। আরে আরে পরি, চললি কোথায়? রোজ রোজ তোর রূপের আগুনে পড়ে ছাই হই, তাও নিজেকে সামাল দিয়েছিলাম। তবে এবার তো দেখছি আমায় ছেড়ে অন্য গ্রামের লোকদের রূপের আগুনে জ্বালাচ্ছিস। তাদের কথায় পরী প্রায় কাঁদো কাঁদো, মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না। এই দুর্বলতার সুযোগে কাশেম পরীর ওড়না নিজের গলায় পেঁচিয়ে নিয়ে বলল, দেখ পরি, ভেবেছিলাম তোর বাবা আমার সাথে তোর বিয়ে দেবে, কিন্তু না, উনি তো বহু লাফালাফি করে তোর বিয়ে ঠিক করে দিল। এখন আমার কি হবে বল? আর বাদ দে, বিয়ে যাকে খুশি কর, তবে আমায় আজকে একটু আদর করে দে। কথা দিচ্ছি কেউ জানবেও না, তুইও শান্তি আর আমিও। পরীর জমানো চোখের জল গড়িয়ে ওর গলা গাল সব ভেসে যাচ্ছে। প্লিজ আমায় যেতে দে। হা হা করে হেসে পরীকে জোর করেই ধরে টেনে নিল ওরা 3জন। মুখ চেপে ধরে নিয়ে গেল একটু জন পথ থেকে আড়ালে। এমনভাবে মুখ চেপে ধরে রেখেছে যে শ্বাসও নিতে কষ্ট হচ্ছে পরীর। পরীর সামনে রাক্ষসের মতো দাঁড়িয়ে আছে 3জন। মুখটা ছাড়া পেয়ে আবার সেই চেঁচানো শুরু করলো পরী। ওর মুখ আবার চেপে ধরে নিয়ে গালে কয়েকটা কষে চড় মারা শুরু করলো ওরা। পরী ভেবেছিল এই তার জীবন শেষ হতে চলেছে। তবে আল্লাহর দূত হয়ে আগমন হয় একটি গাড়ির লাইটের আলোতে অন্ধকার ঘুচিয়ে আলো ফুটে উঠেছে জায়গাটায়। তবে গাড়িতে আরেকটা মাতাল ছিল। পরিস্থিতি সব বুঝে গেল সেই লোক। সে নেমেই তার পিস্তলটা বের করে বলল, 3 পর্যন্ত গুনবো, পালাতে পারলে পালা, নয়তো দাঁড়িয়ে থেকে মর। প্রথমে কাশেম ও তার সাথীরা ভয় না পেলেও হাওয়াতে গুলি মারতেই সব ছুটে পালিয়েছে। লোকটা হেলতে দুলতে পরীর কাছে এসে দাঁড়িয়ে বলল, ভয় নেই, ওরা পালিয়েছে।
পরীর নিভু নিভু চোখটা মেলে নিয়ে দেখল তাকে। সে একটা ফেরেস্তা। লোকটা পরীর হাত ধরে তুলে দাঁড় করিয়ে দেখছে ওর মুখটা আর বলছে, সত্যি অপরূপ তোমার চেহারা, তাই তো ওই ছেলেগুলো পাগল হয়েছে। পরীকে ভালো করে দেখলো লোকটা। বুকে ওড়না নেই, হাতের কানিকটা ছিঁড়ে গেছে, গলায় আঁচড়ের দাগও আছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। নেশাটা কাটিয়ে পরীকে বলল, ভয় পেও না, আমি কাউকে জোর করি না। আমি মোহন, এখানে একটা কাজে এসেছিলাম আর ঢাকায় ফিরে যাওয়ার জন্য বেরিয়েছি। আর পথে তোমায় দেখতে পেলাম বিপদে। চলো তোমায় তোমার বাড়ি পৌঁছে দেই। পরীও হাও মাও করে কেঁদে দিয়ে বলল, না, এই মুখ কি করে দেখাবো? আরে আরে কাঁদছো কেন? ওরা তো তোমার কোনো সর্বনাশ করেনি, তাহলে কেন এমন করছো? পরী সেই কেঁদেই যাচ্ছে। এই অবস্থায় বাড়িতে কি করে যাবে? এদিকে মোহন পরীর রূপে মুগ্ধ হয়ে দেখছে। নিজেকে সামাল দেওয়া তো বড় তাই। তখনই কিছু আলো তাদের গায়ে পড়ছে। দুজন আর আলোয় কিছু দেখতে পাচ্ছে না। পরীর দুই বাহুডোর ধরে আছে মোহন। আলো কিছুটা নিভু হয়ে এলে দেখতে পেল মানুষটাকে। এখানে তো পুরো গ্রাম জড়িত হয়ে গেছে, বাবা, মা, ভাইয়া আর কাশেমও। তবে পরীর বুঝতে বাকি রইল না যে এই লোকগুলো কাশেম ওর সাথীরা ডেকেছে। পরী বা মোহন কিছু বলবে তার আগেই কাশেম বলে উঠল, দেখুন দেখুন, গ্রামের গর্ব আব্দুল রৌফের মেয়ের কাণ্ড দেখুন। বিয়ে ঠিক হয়েছে, তা অন্য ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। ছি ছি ছি। পরীর যেটুকু সম্মান ছিল তাও আজ মাটিতে মিশে গেছে। মোহন শুধু হা হয়ে দেখছে। এই পরিস্থিতিতে কি বলা উচিত বা কি করা উচিত তা সে জানে না। ভিড়ের মধ্যে আরও একজন দাঁড়িয়ে আছে, রক্ত মাখা চোখে পানি গড়িয়ে পড়ছে। পরীর নজর তার দিকে পড়তেই শরীরের লোম শিউরে উঠল। রাহুল, রাহুল আসলে মানে... ওর কথাটা শেষ না করতেই রাহুল হাত দেখিয়ে পরীকে চুপ করিয়ে দিল। পরী কাছে এসে মোহনের কাছ থেকে টান মেরে নিজের কাছে নিয়ে বলল, পরে কিছু বলতে হবে না, আমি জানি তুমি এমন কিছুই করবে না। চলো এখন আমরা বিয়ে করবো, আর তারপর কি হয়েছে সব খুলে বলো আমায়। রাহুলের বাবা রাহুলকে টান মেরে সরিয়ে বলল, মেয়ের রূপে পাগল হলি না তো? কোনো নষ্টা মেয়ে আমার বাড়ির বউ হতে পারে না। আর তুই যদি এই মেয়েকে বিয়ে করিস তাহলে আমার মরা মুখ দেখবি। কোনো ছেলের সামনে যখন কোনো পিতা তার মৃত্যুর দোয়া করে, তখন কোনো মেয়ের বসে সেই সন্তান আর থাকে না। রাহুলও পারেনি তার বাবার কথা উপেক্ষা করতে, পারলও না। চোখের পানি ছেড়ে শুধু আকাশ পানে চেয়ে রয়েছে রাহুল। কি করবে এখন সে? পরীকে কেউ কিছু বলার সুযোগই দিচ্ছে না। সবাই যে যার মতো করে মনুষ্যত্ব খাটাচ্ছে। নিজের বাবাকে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের কথা বলার শক্তি হারিয়ে গেছে তার। বাড়ির ভিতরে এনে উঠানে দাঁড় করিয়েছে পরীকে। পরীর সব খুলে বললেও কেউ তা বিশ্বাস করলো না। আর রাহুল বিশ্বাস করে এগুতেও পারছে না, কারণ ভালোবাসার জন্য তো আর বাবাকে হারাতে চাইবে না। শুধু চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার নেই তার। রাহুলের বাবা রাহুলকে টেনে নিয়ে সেখান থেকে চলে গেছে। একে একে সবাই পরীর দোষ ঘুটিয়ে দিয়েও চলে গেছে। পরীর বাবা